গল্পের শুরুতে আমরা ৭৪ বছর বয়সী মালসন নামের এক মহিলাকে দেখতে পাই। মালসন মিস্টার পাকের সাথে তাদের রেস্টুরেন্টে কাজ করে। মালসনের ছেলে একজন কলেজ প্রফেসর। সে তার ছেলের প্রতি গর্বিত, কিন্তু তার ছেলের স্ত্রীর সাথে তার সম্পর্ক খুব ভালো না। আসলে মালসন একটু কঠোর প্রকৃতির, তাই সে তার ছেলের স্ত্রীকে অনেক সময় কঠোর কথা বলে ফেলে, যার কারণে তার ছেলের স্ত্রী অনেক কষ্ট পেয়ে থাকে। মালসনের একটা নাতি আর একটা নাতনি আছে। তার নাতনি অনেক অলস, আর নাতির একজন গায়ক হওয়ার ইচ্ছা, কিন্তু তার মা তাকে সাপোর্ট করে না। তবে মালসন তার নাতিকে সাপোর্ট করে। মালসন বলে সিঙ্গার হওয়া এত সহজ নয়, শুধু বিশেষ মানুষেরাই সিঙ্গার হতে পারে। আসলে যখন মালসন তরুণী ছিল সে নিজেও সিঙ্গার হতে চেয়েছিল, কিন্তু জীবন তাকে সুযোগ দেয়নি। তার বিয়ে হয়ে যায়, আর বিয়ের ১ বছর পর তার স্বামীর মৃত্যু হয়। এরপর তার ছেলের দায়িত্ব পড়ে তার উপর। সে তার পুরো যৌবন ছেলের লালন পালনে ব্যয় করে, তাকে প্রফেসর বানায়। একদিন মালসনের ছেলের ওয়াইফ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার মালসনের ছেলেকে বলে, তোমার ওয়াইফের উপর বেশি চাপ পড়া ঠিক নয়, কারণ সে অনেক ডিপ্রেশনে আছে। তোমার মায়ের সঙ্গে তার সম্পর্ক তত ভালো না, তাই তোমার উচিত কিছুদিনের জন্য তোমার মাকে কোথাও দূরে পাঠিয়ে দেওয়া, যাতে তোমার স্ত্রীর মানসিক স্বাস্থ্যের ভালো হয়। মালসনের ছেলে বুঝতে পারছে না কি করবে। সে বাড়ি এসে তার সন্তানদের সাথে আলোচনা করে। তার ছেলে যে সিঙ্গার হতে চায় সে বলে, আমি আমার দাদিকে বাড়ি থেকে দূরে পাঠাতে পারি না। কিন্তু তার মেয়ে বলে, মায়ের স্বাস্থ্যের জন্য আমাদের এটা করতেই হবে। মালসন তার এ কথা শুনে খুব কষ্ট পায়। জীবনে প্রথমবার সে এত দুঃখ পায়। সে বুঝতে পারে যে কিছুদিনের জন্য তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। ওর মন ভেঙে যায়। আর যখন ও রাস্তার বাইরে হাঁটছে তখনই সামনে একটা ফটো স্টুডিও আসে, যেখানে লেখা ছিল, আমরা আপনার যৌবনের দিনগুলো ক্যাপচার করতে পারি, আপনি যে কোনো বয়সে থাকেন না কেন। সে ভিতরে ঢুকে যায় সেখানে। তারপর ফটো স্টুডিওর মালিক মালসনের ছবি তুলে। তারপর হঠাৎ একটা ফ্ল্যাশ ঝলমল করে চোখে পড়ে। এরপর মালসন বাইরে এসে দেখে রাস্তার ওই পাশের শেষ বাসটাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাস ধরার জন্য সে ছুটতে শুরু করে। তার গতি অনেক বেড়ে যায়। কোনোভাবে বাসে উঠতে পেরে সে সিটে বসে যায়। সিটের সামনে এক তরুণ ছেলে থাকে, যেটা পিছনে ফিরে তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। এটা দেখে মালসনের খুব রাগ হয়। সে বুঝতে পারে না ওই যুবক তার সাথে এমন কেন করছে। বাসে তার বন্ধুরাও তার সাথে ফ্লার্ট করে। আর তখনই সে ছেলেটার চশমায় নিজের প্রতিবিম্ব দেখে, যেখানে সে এক তরুণী মেয়েকে দেখতে পায়। প্রথমে সে নিজের চোখের বিশ্বাস করতে পারে না, কিন্তু যখন সে বাসের সাইড উইন্ডোতে দেখল, তখন সত্যি সে তরুণ হয়ে গেছে। বাস থেকে নেমেই সে দৌড়ে সেই স্টুডিওর কাছে যায়, যেখানে সে আগে ছবি তুলেছিল। কিন্তু অবাক করার বিষয় যে এখন সেই স্টুডিও আর নেই। তার জায়গায় একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে। এরপর সে এক ফার্মেসির দোকানে গিয়ে অ্যাংজাইটির পিল নিয়ে অনেকগুলো পিল খায়, মানে ওষুধ। সে মনে করে তার মনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তার বয়স কমে গেছে। বয়স তার ২০ বছর, আর এখন সে এই বয়সটাই উপভোগ করতে চায়। তারপর আমাদেরকে মালসনের পরিবার দেখানো হয়, যারা তার জন্য চিন্তিত, কারণ সে গত ২৪ ঘন্টা ধরে বাড়ি ফেরেনি। তাই মালসন বাড়িতে চিঠি রেখে পরের দিন সে মিস্টার পাকের রেস্টুরেন্টে যায়, যেখানে সে কাজ করত আগে। কিন্তু এখন কেউ তাকে চিনতে পারে না, কারণ তার বয়স এখন ২০ বছর। এই রেস্টুরেন্ট সাধারণত সিনিয়র সিটিজনদের জন্য। এখানে সবাই গান গাইছে, আর মালসনও গিয়ে গান গায়। তখনই তার গ্র্যান্ডসনের সঙ্গে তার দেখা হয়।
অন্যদিকে মালসনের গান শুনে সবাই চমকে যায়, কারণ তার কণ্ঠ সত্যি খুব সুরেলা। এখানে ওর গ্র্যান্ডসনও আছে, যিনি নিজেও একজন গায়ক হতে চায়। আর যখন সে মালসনের গান শুনে তখন চমকে যায়, কারণ মালসন অনেক সুন্দর করে গান গাইছে। বাইরে পার্কে একটি মিউজিক ডিরেক্টরও ছিল, যিনি অনেকদিন ধরে নিজের প্রজেক্ট বা শোর জন্য নতুন একটা গায়ক খুঁজছিল। তাই সে রেস্টুরেন্টের ভিতর ঢুকে মালসনের গান শুনে। সবাই তার গান শুনে মনোমুগ্ধ হয়ে যায়। ঠিক তখনই মালসন তার নাতিকে দেখে ফেলে, যার কারণে সে সেখান থেকে চলে যায়। আর তার নাতি আর মিউজিক ডিরেক্টর তার পিছনে ছুটে আসে, কিন্তু সে পালাতে সক্ষম হয়। রাতে আবার তার নাতি তার কাছে এসে দেখা করতে চায়। সে জানে না যে এই ২০ বছরের বয়সী তরুণী তার দাদি। সে বলে, আমাদের ব্যান্ডে একটা গায়িকার দরকার, আমি চাই তুমি আমাদের ব্যান্ডে কাজ করো। আসলে প্রথমে মালসন ভেবেছিল সে তাকে প্রপোজ করতে এসেছে, তাই সে তার থেকে পালাচ্ছিল। কিন্তু এখন সে জানে যে সে তাকে নিজের ব্যান্ডে যোগ দিতে চায়। পরদিন মালসন তার ব্যান্ডের কাছে যায়, যেখানে তারা পারফর্ম করছে। মিশন তাদের গান শুনে অনেকটাই হতাশ হয়। সে বলে, তোমরা সবাই চিৎকার করছো, গান মানে চিৎকার করা নয়, তোমাদের সুরে গান গাইতে হবে। তারপর সে তাদের ব্যান্ডের সাথে গায়। তাদের পারফরমেন্স দেখে সবাই খুশি হয়, ফলে তারা কনসার্ট পায়। সবাই অনেক খুশি, কারণ এখন তাদের গ্রুপে একজন ভালো গায়িকা আছে। অন্যদিকে মালসনের ছেলেকে দেখানো হয়, যিনি তার মাকে খুঁজছেন। তার মায়ের কাছ থেকে কেউ টাকা তুলেছে। পুলিশের সাহায্যে সে সেই এটিএম এর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেখানে তারা একজন মেয়েকে দেখে, যিনি টাকা তুলছেন, কিন্তু ছাতার কারণে তার মুখ দেখতে পারে না। আসলে সে মালসনি। সেখানে মিস্টার পাকও আছেন, এবং এখন মিস্টার পাক সন্দেহ করতে শুরু করেন যে যেই মেয়ে তাদের বাড়িতে থাকে আর নিজের নাম অন্য কিছু বলে, সে হয়তো মালসনি। এজন্য সে নিজের ঘরে, অর্থাৎ মালসন না থাকলে চুপি চুপি ওর ঘরে ঢুকে মিস্টার পাক দেখে এবং বিস্মিত হয়ে যায় যে সেখানে তার বন্ধু মালসনের সব জিনিসপত্র রাখা হয়েছে। প্রথমে বুঝতে পারেনি, কিন্তু এখন পুরোপুরি নিশ্চিত যে মালসন আর ওই মেয়েটির মধ্যে নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক আছে। আরেকদিকে আমরা দেখি সেই একই মিউজিক ডিরেক্টরকে, যে তার নতুন প্রজেক্টের জন্য অডিশন নিচ্ছে, কিন্তু কারো কণ্ঠই তার ভালো লাগছে না। তখন হঠাৎ মালসনের কণ্ঠ শোনায়, যে পাশেই পারফর্ম করছে। সে তার কাছে যায় আর বলছে যে আমি একজন মিউজিক ডিরেক্টর, আমি তোমাকে আমার প্রজেক্টে নিতে চাই। আর এবার মালসন তার কথায় বিশ্বাস করতে শুরু করে। মালসন জিজ্ঞাসা করে, আমাদের কি করতে হবে? সে বলে, আমি আমাদের ব্যান্ডের সঙ্গে টিভিতে একটা লাইভ পারফরমেন্স করতে চাই। মালসন আর তার নাতি আর তার বন্ধুরা এ কথা শুনে খুব খুশি হয়। এখন মালসন যখন মিস্টার পাকের বাড়িতে তার রুমে যায়, তখন আগে থেকেই মিস্টার পাক সেখানে থাকে। সে তার উপর হামলা করে। আসলে তারা মনে করে যে তাদের বন্ধুর সঙ্গে, মানে মালসনের সঙ্গে কিছু না কিছু ভুল হয়েছে। সে বলে, আমাকে বলো মালসন কোথায়? যখন আমি ১৩ বছর ছিলাম তখন থেকেই আমি মালসনকে চিনি। আমি আজ পর্যন্ত এমন সুন্দর মেয়েকে দেখিনি। মালসন বলে, হয়তো তুমি আমাকে চিনতে পারোনি। আর এখন মিস্টার পাক বুঝতে পারছেন, এই তো সেই মালসন। কিন্তু সে বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব। মালসন সবকিছু তাদের বলে দেয়। এখন তারা দুজন মিলেই একটা প্ল্যান করে। তারা মিস্টার পাককে বলে, যে কোনোভাবেই হোক আমার ছেলেকে আমাকে খুঁজে বের করতে দেব না, কারণ সে আমাকে খুঁজতে পুলিশের সাহায্য নিচ্ছে, এতে আমার ঝামেলা হতে পারে।
সে মালসনের ছেলেকে বলে, তোমার মা পুরোপুরি ঠিক আছে। সে নিজের মতো করে জীবনযাপন করতে চায়। তুমি তাকে খুঁজে সময় নষ্ট করো না। আর তিনি তার মাকে একটা চিঠিও দেন। সেটা তার হাতের লেখা, যা সে চিনে নিতে পারে। এখন সে নিশ্চিত হয় যে তার মা ঠিক আছে। মিস্টার পার্ক বলেন, তুমি তোমার মায়ের কার্ডটা সক্রিয় করে দাও, যেটা তুমি ডিঅ্যাক্টিভেট করে ফেলেছিলে, যাতে তার টাকা পয়সার কোনো সমস্যা না হয়। মালসনের ছেলে মিস্টার পার্কের কথা মেনে নেয়। আর অন্যদিকে আমরা দেখি মালসনের পারফরমেন্সের দিন আসে। সে টিভিতে তার নাতনির ব্যান্ডের সাথে পারফর্ম করে। তার আওয়াজ সত্যিই অনেক ভালো। সবাই তার আওয়াজ আর গানকে খুব পছন্দ করে। আর যখন সে গান গাইতে থাকে তখন তার নিজের অতীত মনে পড়ে। কেমন করে আগেরবার ঠিক এই বয়সেই নিজের ছেলেকে বড় করার জন্য সে এত কষ্ট সহ্য করেছিল। আর নিজের সিঙ্গার হওয়ার স্বপ্নটা চিরতরে শেষ করে দিয়েছিল। এখন তার কনসার্ট শুরু হয়ে যায় এবং কনসার্টটা খুবই সফল হয়। সেজন্য সবাই ওয়াটার পার্কে যায়, যেখানে মানসনের ব্যালেন্স খারাপ হয়ে যায়, কিন্তু মিউজিক ডিরেক্টর তাকে বাঁচিয়ে ফেলে। আসলে এখন সে তাকে পছন্দ করতে শুরু করেছে। মিউজিক ডিরেক্টর তার সম্পর্কে আরও জানতে চায়, কিন্তু মালসন তাকে কিছুই বলে না এবং সে বাড়ি ফিরে যায়। সেখানে মিস্টার পার্ক তার পা দেখে, যেখানে একটু রক্ত বেরোচ্ছে। আর যেই অংশ থেকে রক্ত বেরিয়েছে সেই ত্বক আগের মতো, মানে তার পুরনো ত্বকের মতো হয়ে গেছে। যদি তার শরীর থেকে রক্ত বের হয় তাহলে সে আগের মতো ৭৪ বছরের বুড়ি হয়ে যাবে। এখন যেহেতু তারা তার পা দেখছে, তখনই মিস্টার পাকের মেয়ে সেখানে এসে পড়ে আর কিছু ভিন্ন রকম ভাবতে শুরু করে। তাই মালসনকে তাকে তার বাড়ি থেকে বের করে দেয় এবং সাথে সাথে তার বাবাকেও ভালোই ধাক্কা দেয়। মালসনের থাকার আর কোনো জায়গা নেই। অন্যদিকে মিস্টার পাককে দেখানো হয় যে মালসনের ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। তাকে বলছে, আমার বাড়িতে যে তরুণী থাকে তিনি তোমার মা। মালসনের ছেলের মনে হয় যে মিস্টার পাকের মাথা খারাপ হয়ে গেছে, এজন্য তিনি এলোমেলো কথা বলছেন। আর মালসনের ছেলে বুঝতেই পারছে না যে মিস্টার পার্ক যা বলছেন তা আসলে সত্যি। অন্যদিকে মালসনকে দেখানো হয় যে বাড়িতে থাকতে না পারায় মিউজিক ডিরেক্টরের বাড়িতে যান। তারা দুজন সারা রাত গল্প করতে থাকে। আর পরের সকালে যখন তার রেকর্ডিং হয় তখন সে সেই গান গাইতে শুরু করে, যা তার গ্র্যান্ডসন লিখেছে। কিন্তু ওই গানে অনেক ভুল ছিল, যার কারণে মিউজিক ডিরেক্টর নতুন একজন সিঙ্গার রাইটারকে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যা মালসনের একদম ভালো লাগে না। তার নাতি যখন তার কাছে আসে তখন বলে, আমি শুনেছি তুমি গতকাল রাতে মিউজিক ডিরেক্টরের সঙ্গে ছিলে। এই কথা শুনে সে খুব রেগে যায় আর তাকে খুব খারাপভাবে মারধর করে, কিন্তু মারার পর ভালো করে খাওয়াইও দেয়। আসলে তার নাতিও এখন তার প্রতি ভালোবাসা পোষণ করে। কোথাও না কোথাও সে তাকে পছন্দ করে, কিন্তু মেয়েটি তার নাতির মতোই যত্ন করে। খুব শীঘ্রই তাদের একটা বড় কনসার্ট হবে। তারা সবাই তার প্রস্তুতি নিচ্ছে। আর এখন সেই দিনই এসেছে যখন কনসার্ট থাকে। সবাই সেই জায়গায় চলে যায় যেখানে কনসার্ট শুরু হতে চলছে, কিন্তু মালসনের নাতি ট্রাফিকে আটকে পড়ে আর খুব দ্রুত কনসার্টের জায়গায় পৌঁছাতে চায়। তাই সে ট্যাক্সি ছেড়ে সাইকেলে চড়ে উল্টো দিক দিয়ে চলে যায়। ঠিক তখনই তার সাইকেলের বড় একটা দুর্ঘটনা ঘটে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবার মালসনও এই কথা জানতে পারে, কিন্তু সে ঠিক করে সে কনসার্টে গান গাইবেই, যাতে তার নাতিকে বোঝানো যায় সে কত ভালো গান লিখেছে। আসলে অনেক পরিশ্রম করে তার নাতি এই গানটা তৈরি করেছে। তারপর কনসার্ট শেষ হলে সে হাসপাতালে যায়
যেখানে সে জানতে পারে যে তার নাতির রক্তের প্রয়োজন এবং এমন একজনই রক্ত দিতে পারে যার রক্তের গ্রুপ মিলবে তার সাথে। কিন্তু সে যদি রক্ত দেয় তাহলে আবার সে বুড়ি হয়ে যাবে। মিস্টার পার্ক তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে তার কিছু পাত্তা দেয় না। সে তার নাতিকে বাঁচাতে চায়। আর যখন মিস্টার পার্ক তার সাথে কথা বলছিলেন, তখন তার ছেলে সব কথা শুনে ফেলে। সে জানতে পারে যে এই মেয়েটি তার মা। সে তার মাকে বলে, তুমি আমাকে বড় করার জন্য অনেক ত্যাগ করেছো, অথচ আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। আমি আর কখনো তোমার ছেলে হইতে চাইব না। মালসন বলে, যদি আমি আবার জন্মাই তাহলে আমি তোমার মাই হতে চাইব। আমি তোমার উপর গর্ব করি। আসলে এখন তার ছেলে আর পুরো পরিবার তার ভুল বুঝতে পারে। সে তার মায়ের সাথে থাকতে চায়। এরপর মালসন তার নাতিকে রক্ত দেয়, যার ফলে তার বয়স বেড়ে যায়। তার জীবন ঠিক আগের মতো হয়ে যায়, কিন্তু এখন তার ছেলে ও পরিবারের সবাই তাকে খুব ভালোবাসে। এই মানুষের মধ্যে, এই পরিবারের মধ্যে যে দূরত্ব ছিল সেটা এখন একেবারেই শেষ হয়ে গেছে। এই গল্পটা আমাদের শেখায় যে জীবন আমাদের দ্বিতীয় কোনো সুযোগ দেয় না। তাই আমরা যেমনটা বাঁচতে চাই, যেমনটা হতে চাই তেমনটাই বাঁচা উচিত। আমাদের ঠিক সেটাই করা উচিত। আর সম্পর্কগুলোর প্রতি আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে। তো এই ছিল আজকের গল্পটা। সিনেমাটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।